인간의 머리로 이해할 수 없고 설명하기 힘든 일들이 연달아 일어날 때가 있습니다. 불만은 없어요. কিছু অভিশাপ থাকে যেগুলো শুধু একজন মানুষের উপর নয়, পুরো বিশ্বের উপর আঘাত করে। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি দ্য ডার্ক একটি নান, ভৌতিক সিনেমার গল্প যেখানে ধর্ম, রহস্য আর অশুভ শক্তি এই গল্পে দেখা যাবে কিভাবে এক নান ধীরে ধীরে অন্ধকারের পথে চলে যায় আর তার পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক সত্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হরর বাংলা। মুভির শুরুতে দেখা যায় সিস্টার জুনিয়র ধীরে ধীরে ঢুকে যাচ্ছে এক ভয়ঙ্কর নিস্তব্ধ বাড়িতে। বাড়ির ভেতরে এমন ঘন অন্ধকার যেন কালো ধোঁয়া জমে আছে। এখানে দেখানো হয় হিজন নামের একটা ছোট ছেলে, কিন্তু তার ভিতরে বাস করছে এক ভয়ঙ্কর শয়তান, যাকে আগেই তাড়াতে এসেছিল এক পুরোহিত। কিন্তু সে নিজেই হার মানে এই অশুভ শক্তির কাছে। জুনিয়র রুমে ঢুকে দেখতে পায় রুমের এক কোণে একজন ফাদার কাঁধে ছুরি বিঁধে অচেতন হয়ে পড়ে আছে। তার পাশে বসে থাকা সহকারী ভয়ে কাঁপতে কাঁপতে শ্বাস নিচ্ছে। পরিস্থিতি দেখে জুনিয়া ভাবে এখনই কিছু না করলে শয়তান সবকিছু ধ্বংস করে ফেলবে। তাই সে বাধ্য হয়ে এক্সোরসিজম করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্যাথলিক নানের এক্সোরসিজম করা ছিল নিষেধ। কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে এক্সোরসিজম করার জন্য। রুমে ছিল এক বিশেষ পিক, যার মধ্যে শয়তানকে আটকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। জুনিয়া প্রথমে পবিত্র পানি ঢেলে দেয় হিজনের শরীরে, সাথে সাথে শয়তান ছটপট ছটপট করতে থাকে। আর সিস্টার জুনিয়া ফাদারের সহকারীকে বলে, তুমি চার্জের বেল বাজাও। জুনিয়া প্রার্থনা পড়তে শয়তানের চিৎকার আরো বিকট হয়ে ওঠে। এর ফলে হিজনের কান দিয়ে ধীরে ধীরে রক্ত ঝরতে থাকে। তবুও সে কোনোভাবেই দেহ ছাড়তে রাজি নয়। প্রার্থনার মাঝে জুনিয়র শয়তানকে জিজ্ঞেস করে, এই তোর নাম বল। শয়তান ভয়ঙ্কর হাসি হেসে বলে, তুই এই বছরের বসন্ত আর দেখতে পারবি না রে। তার আগেই আমি তোকে এমন মৃত্যু দেব যা মানব সভ্যতা কখনো ভুলতে পারবে না। শয়তান আরো বলে, তোদের মতো পুরোহিতরা বছরের পর বছর আমাদেরকে নরকে বন্দি করে রেখেছে, তা আর হবে না। হঠাৎ হিজন এক সময় জ্ঞান হারায়, কিন্তু জুনিয়া বুঝতে পারে শয়তান এখনো শরীর ত্যাগ করেনি। তাই তারা সবাই হিজনকে নিয়ে এক চার্চের হাসপাতালে ভর্তি করায়। তার মা ডাক্তার পাবলোকে সবকিছু খুলে বলে, তার শরীরের ভেতরে যে শয়তান বাস করছে সেটাও। কিন্তু পাবলো কোনোভাবে বিশ্বাস করে না তার ভেতরে যে শয়তান রয়েছে। সে শুধু বলে এটা মানসিক রোগ, শয়তান কিছু নয়। কিন্তু হিজনের মা বলে দুইজন ফাদার চেষ্টা করেছে, তারা পারেনি। পরে সিস্টার জুনিয়া গিয়ে পরিস্থিতিটা সামলায়। এতে ডক্টর পাবলো বিশ্বাস করে না, অবাক হয়ে বলে, কি সিস্টার জুনিয়া এক্সোরসিজম করেছে? একজন ক্যাথলিক নান কিভাবে এক্সোরসিজম করতে পারে? সেটা তো অপরাধ। দৃশ্য পরিবর্তন হয়, এই সময় চার্চের ম্যানেজমেন্টকে দেখানো হয়, যেখানে সিস্টার জুলিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় পরিস্থিতি এত খারাপ ছিল যে তাকে বাধ্য হয়ে এক্সোরসিজম করতে হয়েছিল। ম্যানেজমেন্টকে সে অনুরোধ করে বলে যদি সম্ভব হয় ফাদার কিম এবং ফাদার জয়কে আনার জন্য, কারণ বাচ্চার এক্সোরসিজম করা অত্যাবশ্যক। আর তারা দুজন এতে অনেক অভিজ্ঞ এবং জানায় বাচ্চার ভেতরে একটা নয়, অনেকগুলো শয়তান আছে। আর তাদের মধ্যে একজন এত শক্তিশালী যে তার নাম বলতে চায় না, কেউ তার কথা শুনতে চায় না। পরে দেখা যায় জুনিয়া কোনো উপায় না পেয়ে সে ওই দিনের পুরোহিতের কাছে যায়, যে প্রথমে হিজনের উপর এক্সোরসিজম করেছিল, কিন্তু শয়তানের সাথে ছুটতে না পেরে পরে ব্যর্থ হয়। সিস্টার জুনিয়া ফাদারের কাছে হিজনের ব্যাপারে সকল তথ্য শুনতে চাইলে ফাদার তাকে সবকিছু বুঝিয়ে দেয় এবং শেষে বলে, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি যেভাবে হোক না কেন হিজনকে বাঁচাবে। জুনিয়র সবকিছু নিয়ে চলে গেলে দেখা যায় লোকটা অদ্ভুত আচরণ করছে। বোঝা যায় শয়তান তাকে দখল করে নিয়েছে, কারণ খ্রিস্টান ধর্ম অনুসারীরা বিশ্বাস করে যে এক্সোরসিজমে ব্যর্থ হয় তার উপরে শয়তান ভর করে। দৃশ্য পরিবর্তন হলে আমাদের ঠেকানো হয় হিজনের মা কিছু লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এখন তারা ফোনে হুমকি দিতে থাকে এবং তাকে বিরক্ত করতে থাকে আর বলে, যেভাবে তোমার স্বামী মারা গেছে তোমার পাগল ছেলেও একদিন মারা যাবে। এই কথা শুনে হিজুনের মা অনেক ভেঙে পড়ে এবং সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সেটা হলো সে এই পৃথিবীতে আর বেঁচে থাকতে চায় না। সেই বারের মতো ছেলেকে দেখে আত্মহত্যা করার জন্য জানালা দিয়ে লাফ দেয়। সবার সামনে তার দেহ পড়ে থাকে। জুনিয়া সেখানে দাঁড়িয়ে অনুভব করে প্রচন্ড নেগেটিভ শক্তি। সে প্রার্থনা পড়ে আত্মাকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় সিস্টার মিকেলা সবকিছু দেখে ফেলে। রাত হলে দেখানো হয় সিস্টার জুনিয়া সিস্টার মিকেলের সাথে দেখা করতে আসে, কারণ সেও একসময় সিস্টার ছিল। সে সিস্টার মিকেলাকে বলে, আমার ভিতরে এমন একটা শক্তি আছে যার ফলে আমি খারাপ শক্তিগুলোকে অনুভব করতে পারি, আর আমি জানি হিজনের ভেতরে শয়তান আছে।
আর এর জন্য তাকে এক্সোরসিজম করা দরকার। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি জানি তুমি একজন ডেমন স্পাউন আর তোমার ভিতরেও কিছু শক্তি আছে। শোনো, ডেমন স্পাউন তারা যাদের মায়েরা গর্ভবতী থাকাকালীন শয়তানের ছোঁয়ায় গ্রাসিত হয়েছে। সেই অশুভ শক্তি স্পর্শে থেকে জন্ম নেয় এমন এক সন্তান যাদের শরীরে সুপ্ত থাকে অলৌকিক শক্তি। তারা সাধারণ নয়, তারা ভবিষ্যতের ধর্মীয় যোদ্ধা যারা মানুষকে অন্ধকারের শয়তানদের হাত থেকে রক্ষা করতে পারবে। জুনিয়র কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। সে ফিসফিস করে বলে, তুমি ডেমন স্পাউন, আমি তোমার মতোই। আমাদের ভেতরে অশুভ শক্তির উপস্থিতি টের পাওয়ার ক্ষমতা আছে। সে চোখ তুলে অন্ধকারের দিকে তাকায়। হিজন আর বেশি সময় পাবে না। তাকে বাঁচাতে হলে আমাদের এক্সোরসিজম করতে হবে। মিকাইলা প্রথমে রাজি হয় না। তার ভেতরে লুকিয়ে আছে একটা অভিশপ্ত ইতিহাস। তার মা গর্ভ অবস্থায় শয়তান দ্বারা আক্রান্ত হয়েছিল। ফলে মিকাইলা আর তার বোন দুজনই হয়ে ওঠে ডেমন স্পাউন। ছোটবেলায় তারা কাঠ টেনে ভবিষ্যৎ দেখত। পরে সেই শয়তান তার বোনের ভেতরে ঢুকে যায়। অনেক চিকিৎসা করানো হয় কিন্তু কিছু উপকার হয় না। এক সময় শয়তানের সাথে না পারে তার বোন মারা যায়। তারপর থেকেই বোনের আত্মা মিকাইলাকে ভয় দেখাতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে দেখানো হয় মিকাইলাকে এক ভয়ঙ্কর অবায়ব তাড়া করছে। ঠিক সেই মুহূর্তে জুনিয়র ফোনে ঘুম ভেঙে যায় তার। তখন জুনিয়র বলে, আমি জানি তোমার ভিতরে অনেক ভয় কাজ করছে এবং আমি এটাও জানি তুমি রাতের স্বপ্নে অনেক ভয়ঙ্কর জিনিস দেখে থাকো। আর তুমি কি দেখেছো আমিও সেটা অনুভব করতে পারি। অবশেষে মিকাইলা রাজি হয়। জুনিয়র তাকে নিয়ে এক পরিচিত পুরোহিতের কাছে যায়। তার নাম ছিল হাইওয়ান। তিনি নিজেও একজন ডেমন স্পাউন ছিলেন। তারা রিচুয়াল শুরু করে কিন্তু ভেতরের শয়তানগুলো এত শক্তিশালী ছিল তারা দেখে ভয় পেয়ে যায়। আশেপাশের জীবজন্তু একাই মারা যায় যেগুলোর ভেতরে শয়তান আটকে মারা প্ল্যান ছিল। এই দৃশ্য দেখে হাইওয়ান ভয় পেয়ে যায়। সে বলে, পূর্ণিমার মাস আসছে, এখন এদের শক্তি সীমাহীন। তারা সবাই আবার হাসপাতালে চলে আসে। তখন ডক্টর পাবলো মিকাইলাকে ডাকে এবং ধমক দিয়ে বলে, আমার অনুমতি ছাড়া কেন আপনি হিজনকে নিয়ে গিয়েছিলেন? আর বলে, আপনিও কি এটা বিশ্বাস করেন কি হিজনের ভেতরে শয়তান বাস করছে? তখন মিকাইলাকে বলে, আজ থেকে 17 বছর আগে তোমারও এই রোগ ছিল। তখন তুমি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছিলে। এখন তুমি নিজেই বিশ্বাস করো শয়তান আছে। মিকাইলা এইসব কথা শুনে ভেঙে পড়ে। তখন সে সেখান থেকে চলে আসে। হাসপাতালের করিডোর দিয়ে যাওয়ার সময় এক মহিলা তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে ধন্যবাদ জানায় আর বলে, আমি এখন শান্তি মতো যেতে পারবো। এই কথা বলার সাথে সাথে মহিলার হাত কালো হয়ে যায়, একরকম ছায়ের মতো। তখন মিকাইলা দৌড়ে মহিলার কেবিনের সামনে গিয়ে দেখে মহিলাটা মারা গেছে। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় সে বাসায় আসে এবং এইসব নিয়ে চিন্তা করতে থাকে যা আজকে ঘটেছিল এবং এইসব দৃশ্য বারবার তার সামনে এসে তাকে আরো আতঙ্কিত করে। আর সে এর কারণও জানতো। তখন সে গভীরভাবে অনুভব করলো যেভাবেই হোক যে কোনো মূল্যেই তাকে হিজুনের ভেতরে লুকিয়ে থাকা শয়তানকে তাড়াতে সাহায্য করতে হবে। এটা আর শুধু দায়িত্ব নয়, এটা তার নিয়তি। সে জুনিয়াকে ফোন করে বলে, আমি প্রস্তুত হিজুনকে বাঁচানোর জন্য। দৃশ্য পরিবর্তন হলে তারা দুইজন এবং তাদের সাথে ডক্টর পাবলোকে নিয়ে চার্চের ভিতরে হিজনকে নিয়ে আসে এবং তারা এক্সোরসিজম শুরু করে। সর্বপ্রথম সিস্টার জুনিয়া পবিত্র প্রাণী হিজনের উপরে ঢেলে দেয়, যার ফলে ভেতরের প্রেতাত্মা অনেক রেগে যায় আর দেখা যায় সিস্টার জুনিয়ার গলা চেপে ধরে। পরে ডক্টর পাবলো এই প্রেতাত্মা দেখে শেষ পর্যন্ত বিশ্বাস করে দুনিয়াতে আসলে প্রেতাত্মা নামক কিছু আছে। তখন সে জুনিয়াকে বাঁচানোর জন্য শয়তানকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারছিল না। তখন মিকাইলা একটা চেয়ার উঠিয়ে হিজনের মাথায় মেরে দেয়, যার ফলে ভেতরের প্রেতাত্মা কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হিজুনের জ্ঞান ফিরে পায় এবং সিস্টার জুনিয়াকে ধরে কান্না করতে থাকে এবং বলে, আমাকে ওই শয়তানগুলো মেরে ফেলবে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আবারও একবার এক্সোরসিজম ব্যর্থ হয়ে যায় এবং হিজনকে আবার হাসপাতালে নিয়ে আসা হয়। এখন দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় সিস্টার জুনিয়া এবং সিস্টার মিকাইলা একসাথে বসেছিল। সিস্টার মিকাইলা সিস্টার জুনিয়াকে বলে, আমাদের এক্সোরসিজম করার জন্য এই শয়তানের নাম জানা লাগবে। নাম না জানা থাকলে আমরা এক্সোরসিজম করতে পারবো না। এই কথা বলার পর মিকাইলা কিছু কার্ড বের করে কিছু আচার অনুষ্ঠান শুরু করে। মিকাইলা জানায় শয়তানের নাম জানার জন্য এবং অসম্পূর্ণ এক্সোরসিজম সম্পন্ন করতে হলে তৃতীয় একজন ব্যক্তির প্রয়োজন হবে। এরপর সেই কথা অনুযায়ী তারা বের হয়ে তাদের পরিচিত দুইজন অভিজ্ঞ ফাদারকে আনতে যায়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুজনই ব্যস্ত ছিলেন। তবে যাওয়ার আগে তারা শুধু সিস্টার জুনিয়াকেই বলে, হিজুনের এক্সোরসিজমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এভাবে প্রথমবারের মতো একজন সিস্টার অফিসিয়াল ভাবে এক্সোরসিজম করার অনুমতি পেয়ে যায়।
কিন্তু সমস্যা একটাই, তৃতীয় ব্যক্তির অভাব এবং শয়তানের নাম সম্পর্কে অজ্ঞা থাকা। ঠিক তখন এক ফাদার ইঙ্গিত দেন এই শয়তানের নাম সম্ভবত কোনো প্রাণীর নামের সঙ্গে যুক্ত। মিকাইলা মনে করে হিজনের এক্সরসিশন সফল করতে হলে তাদের অবশ্যই কি অফ হেভেনের দরকার, কিন্তু এই কি নেওয়া তাদের ক্ষমতার বাইরে, কারণ খ্রিস্টান ধর্মে এটি অত্যন্ত পবিত্র ও সুরক্ষিত একটা নিদর্শন। এরপর সিস্টার জুনিয়া হাইওয়ানের সঙ্গে দেখা করে এবং শেষবারের মতো তার কাছে সাহায্য চায়, কিন্তু হাইওয়ার স্পষ্টভাবে না করে দেয় এটা তার সাধ্যের বাইরে। সে বলে সে জানায় পূর্ণিমার সময় ঘনিয়ে আসছে আর এই সময় অশুভ শক্তিগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছুক্ষণ পর তারা চার্চে পৌঁছায়, যেখানে চার্চের ম্যানেজমেন্ট তাকে ডাকে। সিস্টার জুনিয়াকে জানায় তোমাকে অফিসিয়াল ভাবে এক্সরসিজম করার অনুমতি দেওয়া হয়েছে, তবে একটি শর্ত রয়েছে। অথরিটি নিয়ম অনুযায়ী এক্সরসিজম চলাকালীন ডক্টর পাবলোকে উপস্থিত থাকতে হবে। জুনিয়া বিসম্মিত হয়ে বলে কিন্তু সে তো এসবে বিশ্বাস করে না। ফাদার শান্ত কণ্ঠে জবাব দেন আমি জানি না, এটাই নিয়ম। এই মুহূর্তে সিস্টার জুনিয়া ফাদারের কাছে কি অফ হেভেন দাবি করে বসে। ফাদার স্পষ্টভাবে জানিয়ে দেন এই কি তাকে দেওয়া যাবে না, আর যদি সে আনঅফিসিয়াল ভাবে নিতে চায় তবে তার সব ধরনের অথরিটি বাতিল করা হবে। কিন্তু আশ্চর্যভাবে পরের দিন চার্চের ম্যানেজমেন্ট নিজ উদ্যোগে জুনিয়াকে কি অফ হেভেন দিয়ে দেয়, তবে এক শর্তে তাকে এটি দেয়। শর্তটি হলো শয়তানকে এক্সরসিজম করে জাহান্নামে পাঠাতে হবে, যেভাবে হোক না কেন। এর ফলে যদি হিজন মারা যায় সেটা তাদের ব্যাপার না। অবশেষে এক্সরসিজম শুরু হয়। ডক্টর পাবলো যে এতদিন এসবে কিছু বিশ্বাস করতো না, সেও নীরবে তাদের জন্য আজ প্রার্থনা করে। জুনিয়া দোয়া পড়া শুরু করে, কিন্তু কোনোভাবে প্রভাব দেখা যায় না, কারণ শয়তান ইতিমধ্যে অসম্ভব শক্তিশালী হয়ে উঠেছে। তবুও জুনিয়া হাল ছাড়ে না। এক সময় শয়তান ভীষণ রেগে যায়, সে গালাগালি করতে থাকে, জুনিয়াকে নিয়ে উপহাস করে এবং বলে তুমি যখন জন্ম তখন আমি তোমার মায়ের শরীরে ছিলাম। জুনিয়া জানতো সে একজন ডেমন স্পন, কিন্তু এই শয়তান যে তার মায়ের শরীরে ছিল তা সে কখনো জানতো না। জুনিয়া শয়তানের নাম জানতে চাইলে সে কোনোভাবেই রাজি হয় না। তখন জুনিয়া তাকে বলে তুমি দুর্বল। শয়তান হেসে বলে আমি একা নই, আমাদের শক্তি তোমাদের কল্পনার বাইরে। সে আরো জানায় আমি এই দুনিয়ায় আসার জন্য ২৩৩ বছর অপেক্ষা এরপর করেছি। থেকে প্রতি বছরই আসি এবং কাউকে নিজের দখলে নিয়ে তাকে হত্যা করি। ভয়ানক কণ্ঠে সে বলে আমি শিশুদের ঘৃণা করি, আমি দুনিয়ার সব শিশুদের মেরে ফেলতে চাই। এখন পর্যন্ত আমি ২৯২ জন শিশুকে হত্যা করেছি। এই কথা বলে সে জুনিয়াকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করে। হঠাৎ করে রুমের ভেতরে সবকিছু কেঁপে ওঠে। আচমকা একটা আলমারি। মিকাইলা আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে এখন কি করব। জুনিয়া তখন কি অফ হেভেন চায় এবং আবার দোয়া পড়া শুরু করে, কিন্তু এবারও কোনো ফল হয় না। ঠিক সেই সময় বাইরে হাইওয়ানের এক গাড়ি এসে উপস্থিত হয়। সে বাইরে দাঁড়িয়ে স্যামন রিচুয়াল শুরু করে, কিন্তু জুনিয়া মিকাইলাকে নির্দেশ দেয় দরজা খোলো, যেন রিচুয়ালের শব্দ রুমে ঢুকতে পারে। স্যামন রিচুয়ালের দোয়া শোনা মাত্রই শয়তান ছটফট করতে থাকে আর শরীর ধীরে ধীরে কালো হয়ে যায়, কিন্তু সে এখনো হার মানে না। রাগে সে বাইরে থাকা লোকের উপর জিনিসপত্র ছুটতে থাকে, তবুও সে ব্যক্তি ভয় না পেয়ে রিচুয়াল চালিয়ে যায়। এর ফলে শয়তান চরমভাবে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে সিস্টার জুনিয়া বলে তোমার নাম বলো, আমি তোমাকে আমার শরীরে নেব। অবশেষে শয়তান তার নাম বলে এবং জুনিয়ার শরীরে প্রবেশ করে। ঠিক তখন এক আবেগ ঘন দৃশ্য দেখা যায়। হিজনের চোখ খুলে জুনিয়াকে ধন্যবাদ জানায়, একই সঙ্গে চারদিকে ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকে, কারণ শয়তান তখনই হিজনের শরীর ছেড়ে সিস্টার জুনিয়ার শরীরে ঢুকছে। এই ধাক্কায় জুনিয়া মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। সে মিকাইলাকে বলে হিজনকে নিয়ে এখন এখান থেকে চলে যাও, আর চার্চের বেল ৩ বার জোরে বাজাবে যদি আমার কানে পৌঁছায়। মিকাইলা কান্না জড়িত কণ্ঠে বলে আপনি আসবেন না? জুনিয়া শুধু বলে আমার শরীরে শয়তান আছে। এই কথা শুনে মিকাইলা ভেঙে পড়ে। তারা গাড়ি করে বের হয়, কিন্তু রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, চারদিকে জুড়ে শুধু ইঁদুর আর ইঁদুর। গাড়ি আটকে যায়। বাধ্য হয়ে তারা হিজলকে নিয়ে দৌড়াতে শুরু করে। হাইওয়ানের সহকারী দুর্বল হয়ে পড়ে, হিজনকে আর বহন করতে পারে না। ফলে মিকাইলা একাই এগিয়ে যায় এবং চার্চের বেল ৩ বার জোরে বাজায়। বেল বাজানোর ঠিক আগে দেখা যায় হিজনের শরীর আবার কালো হয়ে যাচ্ছিল, কিন্তু বেল বাজাতে সব থেমে যায়। শয়তান তাকে পুরোপুরি ছেড়ে দেয়। এরপর মিকাইলা ছুটে যায় সিস্টার জুনিয়াকে বাঁচাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে জুনিয়া নিজের শরীরের ভেতর শয়তানকে আটকে নিজেকে শেষ করে দিচ্ছে।
কারণ সে জানতো তার আয়ু এমনিতেই বেশি নেই। তাই সে হিজনকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে এবং শয়তানকে চিরতরে শেষ করে দিয়েছে। এই সব কিছু প্রত্যক্ষ করার পর ডক্টর পাবলো অবশেষে এইসব অবসর্ব শক্তির অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করে। শেষ দৃশ্যে দেখা যায় সিস্টার মিকাela এবং হিজন একসঙ্গে অজানা পথে রওনা দেয়। লক্ষ্য একটাই, এই দুনিয়াতে লুকিয়ে থাকা বাকি 12টি শয়তানকে খুঁজে বের করা এবং তাদেরকে